সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বিকেলে জানাবেন প্রাপ্তি অপ্রাপ্তির বিস্তারিত। কোটা সংস্কার দাবিতে আজ গণপদযাত্রা করবে শিক্ষার্থীরা। দেশ অশান্ত করার চেষ্টা করলে পরিণতি খারাপ হবে, হুঁশিয়ারি ছাত্রলীগের। খাদ্য বাসস্থান পানি সংকটে বানভাসী মানুষের দুর্ভোগ, বাড়ছে চর্মসহ নানা রোগবালাই, বিভিন্ন স্থানে নদী ভাঙন। এবং তিস্তার পানি নিয়ে অনিশ্চয়তার দোলাচলে নদীকেন্দ্রিক লাখো মানুষ, ভবিষ্যৎ বিবেচনায় দ্রুত মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মার্জিয়া তিশা। এবার বিস্তারিত। চীন সফর নিয়ে আজ সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল 4টায় গণভবনে সংবাদ সম্মেলন হবে বলে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। গত 8 জুলাই 4 দিনের রাষ্ট্রীয় সফরে বেইজিংয়ে যান শেখ হাসিনা। তবে সব কাজ শেষ হয়ে যাওয়ায় সফর সংক্ষিপ্ত করে একদিন আগেই দেশে ফেরেন তিনি। সফরকালে বাংলাদেশ ও চীন 21টি সহযোগিতা নথিতে সই করে। কোটা সংস্কার দাবিতে গণপদযাত্রা ও রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদানের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ। শনিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে বলা হয়, আজ সকাল 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে পদযাত্রা শুরু হবে। এদিকে কোটা সংস্কার আন্দোলনের নামে দেশ অশান্ত করতে চাইলে পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ছাত্রলীগ। ওবায়দুল হক মারুফের রিপোর্ট। কোটা সংস্কার দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, এক দফা দাবিতে রোববার বঙ্গভবন অভিমুখে গণপদযাত্রা ও রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেয়া হবে। সারা বাংলাদেশের অন্যান্য যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সকল শিক্ষা প্রতিষ্ঠান নিজ নিজ জেলা প্রশাসকের কার্যালয় বরাবর গণপদযাত্রা করে জেলা প্রশাসকের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করবেন। এই কার্যক্রমটিতে অংশগ্রহণ করবে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়, 7 কলেজ, ঢাকা কলেজ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সহ ঢাকার আশেপাশে ঢাকাস্থ যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, আমরা ঢাকার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, তারা দাবি পূরণ না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন সংগঠনের নেতারা। কোটার যৌক্তিক সংস্কার করে সংসদে আইন পাস করে জরুরি অধিবেশন ডেকে, তাহলে কিন্তু আমাদের রাজপথে যেতে হয় না। এদিকে মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেন, কোটা সংস্কার আন্দোলনের নামে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করা হলে ফলাফল ভালো হবে না। বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, যারা দিনের পর দিন নৈরাজ্য জারি রাখতে চায়, আমরা মনে করি যে বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের ছাত্র সমাজকে যারা গণমানুষের প্রতিপক্ষ হিসেবে পর্যবেসিত করতে চায়, বাংলাদেশের নারী সমাজের অগ্রগতি উন্নয়নকে যারা বাধাগ্রস্ত করতে চায়, পশ্চাৎপদ জনগোষ্ঠীকে, বৈষম্য মুক্তির সংগ্রামকে যারা বাধাগ্রস্ত করতে চায়, বাংলাদেশের ছাত্র সমাজ তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছে। কোটা সংস্কার নিয়ে পলিসি অ্যাডভোকেসি ও ডোর টু ডোর নামে ক্যাম্পেইন শুরু করেছে ছাত্রলীগ। কোটা ইস্যু নিয়ে ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। বৃষ্টির কারণে দেশজুড়ে বন্যা পরিস্থিতি অবনতি হয়ে মানুষের ভোগান্তি বেড়েছে। সুনামগঞ্জ এক সপ্তাহের ব্যবধানে সুরমা নদীর পানি আবারও বিপদসীমা ছাড়িয়েছে। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে গত 2 দিনে বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। সিরাজগঞ্জে এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে যমুনা নদীর পানি। এতে দুর্ভোগ বেড়েছে নিম্নাঞ্চলের মানুষের। তিস্তার পানি বাড়তে থাকায় লালমনিরহাটের নিচু এলাকা তলিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। দর্শক, বন্যা পরিস্থিতি জানাতে সিরাজগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল রানা। সোহেল, জেলার সার্বিক বন্যা পরিস্থিতি কেমন দেখছেন?
যমুনা নদীর পানি কিন্তু হুবহু করে বেড়ে ওঠার কারণে কিন্তু সিরাজগঞ্জ জেলার কিন্তু 34টি ইউনিয়নে বন্যায় নিম্ন অঞ্চল এবং চরাঞ্চল কিন্তু প্লাবিত হয়। এতে কিন্তু এই অঞ্চলের লোকজন অনেকটাই দুর্বিষহে জীবনযাপন করে। এই দুর্বিষহে জীবনযাপন করার কারণে কিন্তু এখনো যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে কিন্তু বিপদসীমা 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে কিন্তু এই অঞ্চলে মানুষ টানা 20 থেকে 21 দিন মানুষ কিন্তু পানিবন্দী হওয়ার কারণে কিন্তু এই অঞ্চলের লোকজনের পানিবাহিত রোগ এবং বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে। এই অঞ্চলের লোকজনের কিন্তু খাদ্য সংকট এবং খাদ্য সংকট, গোখাদ্য সংকট কিন্তু দেখা দিয়েছে। এই পানি কমার সাথে সাথে কিন্তু অনেক অঞ্চলেই কিন্তু ভাঙন সৃষ্টি হয়েছে। আমরা এখন দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জ সদর উপজেলার কিন্তু মোহনপুর এলাকায়। এই অঞ্চলটিতে একটি পাকা রাস্তা কিন্তু এখন পর্যন্ত প্রায় 200 মিটারের মতো ভেঙে গেছে। এই কারণে কিন্তু মানুষের যাতায়াত করতে কিন্তু অনেকটাই কষ্ট হচ্ছে বলে তারা কিন্তু জানিয়েছেন। জেলা প্রশাসন সূত্রে জানিয়েছেন এখন পর্যন্ত সিরাজগঞ্জে বন্যার কারণে কিন্তু 8 জন মানুষ কিন্তু এই পানিতে ডুবে মারা গেছে এবং এই অঞ্চলের লোকজন কিন্তু অনেকটাই কষ্টে জীবনযাপন করছে। যারা শিশু রয়েছে তাদের কিন্তু অনেকটাই খুব কষ্টে জীবনযাপন করতে হচ্ছে, কারণ বাড়ি থেকে বের হলেই কিন্তু নদীতে এবং পানি বিভিন্ন জায়গায় কিন্তু জলাবদ্ধতা হওয়ার কারণে এবং নিম্ন অঞ্চলে পানি বন্দী হওয়ার কারণে কিন্তু তারা কিন্তু এই অঞ্চলের মানুষের অনেকটাই কষ্ট হচ্ছে বলে তারা কিন্তু জানিয়েছেন। সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতি এই ছিল সিরাজগঞ্জ বন্যা পরিস্থিতি সর্বশেষ। তিশা। সুহেল, ধন্যবাদ আপনাকে। এবার বন্যার খবর জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কুলেন্দু শেখর দাস। কুলেন্দু, বানভাসী মানুষের দুর্ভোগ এবং তাদের সহায়তায় সরকারের উদ্যোগ সম্পর্কে আমাদের জানাবেন। আজকে জুলাই পর্যন্ত 1 মাসের ভেতরে কিন্তু সুনামগঞ্জের 3 দফার বন্যা মানুষজন ফেস করেছে। আমাকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন যে গত 24 ঘন্টায় কিন্তু সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপদ সীমার 24 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত 24 ঘন্টায় সুনামগঞ্জে 18 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং ভারতের চেরাপুঞ্জিতে 68 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আপনার শহরতলির ইসলামপুর একটি রাস্তার মধ্যে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন যে রাস্তাটি কিন্তু এখনো ডুবন্ত রয়েছে। আমার পাশে লক্ষ্য করে থাকবেন যে ইতিমধ্যে কিন্তু এই যে বাসা বাড়িতে এইগুলোতে কিন্তু পানিতে নিমজ্জিত হয়ে রয়েছে। আপনি জানেন যে সাম্প্রতিক যে বন্যাগুলো হয়ে গেল সেই বন্যায় কিন্তু সুনামগঞ্জের 9 লক্ষ মানুষ কিন্তু আক্রান্ত হয়েছিল। এর মধ্যে ক্ষতিগ্রস্ত প্রায় লক্ষাধিক মানুষ হয়েছে। তো মানুষের যে দুর্ভোগ এইটার যেন শেষ নেই। যারা নিম্ন আয়ের মানুষজন তাদের কিন্তু কাঁচা ঘর বাড়ি যে এইগুলো কিন্তু নিমজ্জিত হয়ে গেছে। এই যে আমি যে জায়গাটি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে শহরতলির একটি জাওয়ার হাওর। এই যে হাওরের এখন কিন্তু যে শহরের নতুন পাড়া, দক্ষিণ নতুন পাড়া, পূর্ব নতুন পাড়া, হাজিপাড়া, এই যে শহরতলির যে এই যে পাড়াগুলো রয়েছে এইগুলো কিন্তু এখনো শহরে কিন্তু এবং রাস্তাঘাটে কিন্তু পানিতে নিমজ্জিত, বাসা বাড়িতে নিমজ্জিত। সমস্যাটা হচ্ছে যে এই যে পানি নিষ্কাশনের যে সমস্যাটা, এই সমস্যাটা কিন্তু আরো কয়েকদিন থাকবে। এই জাওয়ার হাওরের পানিটা কিন্তু যদি না কমে তাহলে কিন্তু এই যে জলাবদ্ধতা রয়েছে, এই মানুষের যে দুর্ভোগ পেয়েছেন, আবার অনেকেই পাননি। তো তাদের একটি আকুতি হচ্ছে যারা প্রকৃত বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়া হয়। পাশাপাশি আগামী হেমন্তে মৌসুমে যেন এই যে আমাদের অসংখ্য নদী এবং হাওরগুলো রয়েছে এগুলো যদি খনন করা হয় তাহলে হয়তো সুনামগঞ্জের মানুষ যে এই মৌসুমটা দিয়ে বারবার বন্যায় আক্রান্ত হয় সেই বন্যার কবল থেকে হয়তো সুনামগঞ্জের মানুষ পরিত্রাণ পাবে। তো তিশা, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সকাল 9টার সংবাদে সুনামগঞ্জের আপডেট। তিশা। কুলেন্দু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। তিস্তা মহাপরিকল্পনার অগ্রগতি না থাকায় হতাশ তিস্তা পাড়ের মানুষ। বর্ষার ভাঙা গড়ার খেলা আর পানিতে ভাসা এবং শুকনো মৌসুমে ধুধু বালুচর, এমন বাস্তবতা নিয়েই যুগের পর যুগ জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন তারা। এবার শুধু আশার বাণী নয়, মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়ন চান ভুক্তভোগীরা। লালমনিরহাট প্রতিনিধি সুমন খানের রিপোর্ট।
প্রতি বছর বর্ষা মৌসুম এলেই উন্মুক্ত সর্বগ্রাসী হয়ে ওঠে তিস্তা ব্যারেজ। প্রবল পানির তোড়ে ভাসিয়ে নেয় তিস্তা পাড়ের ঘরবাড়ি, স্থাপনা সহ বিস্তীর্ণ ফসলের মাঠ। যুগ যুগ ধরে এ ভাসান ভাঙ্গনের সঙ্গে লড়াই করেই টিকে আছে সর্বহারা মানুষেরা। আবার শুকনো মৌসুমে পুরো বিপরীত রূপে আবির্ভূত হয় সেই তিস্তা। পানিশূন্য নদীতে মাইলের পর মাইল ধুধু বালুচর। পানির অভাবে থমকে যায় জীবন জীবিকা। নেতিবাচক প্রভাব পড়ে জীববৈচিত্র্যে। তিস্তার যে মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার, এটি যদি বাস্তবায়ন করে তাহলে তিস্তা পারে মানুষ কিন্তু নিশ্চিতভাবে ঘুমাইতে পারবে এবং জীবনযাত্রার মানও কিন্তু উন্নত হয়ে যাবে। ত্রাণ চাই না, আমরা আমাদের এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নটা চাচ্ছি। তিস্তা নদী রক্ষায় সরকারের উচ্চ পর্যায় থেকে দেয়া হচ্ছে নানা আশ্বাস, তবে মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো অগ্রগতি না থাকায় হতাশ তিস্তা পাড়ের বাসিন্দারা। আমরা পানিতে কতদিন ভাসবো? আমাদের জমিন আমার জমিন এখনো 2-20 মাইল পড়ে আছে জমির নদীর ভিতরে। তখন পানি আসে, তখন আসিয়া কেউ হয়তো যে বাগ নিয়ে আসিয়া কিছু নামসাম কাজ করে আমাদের বুঝ দিয়ে থিয়া যায়। এই মহাপরিকল্পনা যদি বাস্তবায়ন করেন, আজকের এই বাংলাদেশের এই উত্তরাঞ্চলের ডিস্ট্রিক্টগুলো প্রত্যেকটা মানুষ সুন্দর সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারবে। পদ্মা সেতুর মতো নিজস্ব অর্থায়নেই তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন চান তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের নেতারা। তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের পক্ষ থেকে আমরা আবেদন জানাচ্ছি যে তিস্তা পাড়ের মানুষের দুর্ভোগ দুর্দশা লাঘবের জন্য তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন চাই। সম্প্রতি তিস্তা প্রকল্প পরিদর্শনকালে পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক জানান, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের অর্থ যোগানে কাজ করছে সরকার। সরকার এটা সক্রিয়ভাবে চিন্তা ভাবনা করছে। সরকারের প্রতিষ্ঠান হিসেবে আমরাও আছি। সার্বিকভাবে এটা বিভিন্ন স্টাডি হচ্ছে, বিভিন্ন চিন্তা ভাবনা হচ্ছে, বিভিন্ন পর্যায়ে আলোচনা হচ্ছে। মহাপরিকল্পনা সংক্রান্ত একটা বিষয়ে অত্যন্ত বাস্তবসম্মত একটা সিদ্ধান্ত আমাদের সরকার থেকে আমরা পাবো। বাংলাদেশ অংশে লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর ও নীলফামারী জেলার 115 কিলোমিটার জুড়ে প্রবাহিত হচ্ছে তিস্তা নদী। পানি বাড়লেই ভাসতে হয় নদীতে, আর পানি কমলে সর্বস্ব হারাতে হয় এই নদীতে। তাই তিস্তা পাড়ের মানুষের দাবি, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে এই ভাঙ্গা গড়া জীবন থেকে মুক্তি পাবে এই তিস্তা পাড়ের মানুষ। তিস্তা ব্যারেজ এলাকা থেকে সুমন খান, মোহনা সংবাদ, লালমনিরহাট। খাগড়াছড়ির দীঘিনালায় মাইনী নদীতে একটি সেতুর অভাবে প্রায় অর্ধ শতাব্দী ধরে ভোগান্তি পোহাচ্ছেন 10 গ্রামের মানুষ। কোনো বিকল্প না থাকায় দড়ি টানা নৌকায় নদী পারাপার হচ্ছেন তারা। নিজেদের অসহায়ত্ব স্বীকার করে দ্রুত এই সংকটের সমাধান চান স্থানীয় জনপ্রতিনিধিরাও। খাগড়াছড়ি থেকে তমাল দাস লিটনের তথ্যে আরও জানাচ্ছেন শারমিন স্বর্ণা। খাগড়াছড়ির জনগুরুত্বপূর্ণ উপজেলা দীঘিনালা। গেল 1.5 দশকে এখানে দৃশ্যমান উন্নয়ন হলেও পিছিয়ে আছে মেরুং ইউনিয়নের মাইনী নদীর পূর্ব পাড়ের 10টি গ্রামের মানুষ। খালকুলপালা, মধ্য বেতছড়ি, আশ্রমপাড়া ও মধ্য আদম সহ 10 গ্রামের মানুষের মাইনী নদী পারাপারে একমাত্র ভরসা দড়িটানা নৌকা। মূলত একটি সেতুর অভাবেই অর্ধ শতাব্দী ধরে ভোগান্তিতে তারা। আমরা সরকার মহোদয়ের চাচ্ছি যে আমাদের এখানে একটা ব্রিজ করে দেয়। আমাদের এই কাঠ পারাপারের জন্য অনেক সময় নৌকাডুবিও হয়, নৌকাডুবির সময় অনেক ছেলেপুলে মারাও যায়। নিজেদের উৎপাদিত ফসল সহ বিভিন্ন মালামাল বহনে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা। শত শত লোক আসা যাওয়া করে, বর্ষার সময় পানি বেশি হয় এবং পারাবার জন্য বড় কষ্ট। পানি যখন বেশি হয় তখন মানে অনেক ক্ষেত্রে লোক নৌকা উল্টে গিয়ে মানুষ মারাও যায়। দুর্ভোগ লাঘবে নদীটির উপর একটি সেতু নির্মাণের দাবি জানিয়েছেন জনপ্রতিনিধিও। আমি আগামী উপজেলা মাসিক সমন্বয় মিটিংয়ে এই গুরুত্বপূর্ণ সেতুর কথাটি তুলে ধরব এবং জনবহুল এলাকা এখানে একটি সেতু হলে খুবই জনগণের উপকার হবে। মধ্যম বোয়ালখালী ঘাটপাড়ে ব্রিজটা আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট আছেন, ওই ডিপার্টমেন্টের মাধ্যমে এবং আমাদের মন্ত্রী মহোদয়ের শরণাপন্ন হয়ে আমরা সামনে ব্রিজটি করে দেব। জনস্বার্থে দ্রুত সেতু নির্মাণে কর্তৃপক্ষ উদ্যোগ নেবে এমন প্রত্যাশা ভুক্তভোগীদের। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। বরগুনার পাথরঘাটায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে 5টি ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড।
পাথরঘাটা কন্টিনজেন্ট কমান্ডার মতিউর রহমান অভিযানে নেতৃত্ব দেন। এতে প্রায় 13 টাকা মূল্যের 3,420 কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়। প্রজননের স্বার্থে আগামী 23 জুলাই পর্যন্ত মাছ শিকারের সরকারি নিষেধাজ্ঞা রয়েছে, তবে প্রতিনিয়ত নির্দেশ অমান্য করেছে কিছু সংখ্যক জেলে। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সমাবেশে বন্দুক হামলায় একজন নিহত হয়েছে। অল্পের জন্য প্রাণ বেঁচে গেলেও কানে গুলিবিদ্ধ হয়েছেন সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট। গুলির শব্দের পর আতঙ্কে সমাবেশস্থল ছাড়েন ট্রাম্প। হামলার ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন এবং সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। বাইডেন বলেন, আমেরিকায় এমন সহিংসতার স্থান নেই, এটা ক্ষমা করা যায় না। He is pumping his fist, but clearly Secret Service wants to get him out of this situation. খেলার সংবাদ। পঞ্চম ও শেষ টি-20তে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে বিকেল 5টায় মাঠে নামছে ভারত। চতুর্থ ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়েকে 10 উইকেটে হারিয়ে ইতিমধ্যেই সিরিজ জিতে নিয়েছে সফরকারীরা। হারারেতে টস হেরে ব্যাট করতে নেমে 7 উইকেটে 152 রান তুলে জিম্বাবুয়ে সর্বোচ্চ 46 রান করেন অধিনায়ক সিকান্দার রাজা। জবাবে শুভমান গিলের 58 ও যশস্বী জসওয়ালের অপরাজিত 93 রানের সুবাদে 15 ওভারে 2 বলেই জয় তুলে নেয় ভারত। দর্শক, এই পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানের আজকের অতিথি মোহনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মনিরুল ইসলাম। মনির, পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। আমরা আলোচনায় আসবো, তবে তার আগে শিরোনামগুলো একটু দেখে নেব। আমার হাতে শুরুতেই আছে প্রথম আলো। বৃষ্টি থামার 30 ঘন্টা পরও জলাবদ্ধতার ভোগান্তি, ঢাকার কিছু এলাকার চিত্র। রিজার্ভের উপর চাপ কমছে না, বাজেট সহায়তা। আন্দোলনকারীদের বঙ্গভবন অভিমুখে পদযাত্রা আজ। আছে দৈনিক ইত্তেফাক, তারা শিরোনাম করেছে তদন্ত স্থিমিত, সংসদ কিছু জানে না, স্বর্ণের প্রসঙ্গ আড়ালে। এমপি আজিম নিখোঁজের 2 মাস। যথাযথ প্রশিক্ষণ দিয়ে বিশ্বমানের খেলোয়াড় তৈরি করুন বলেন প্রধানমন্ত্রী। প্রশ্ন ফাঁসে কোটিপতি পাসপোর্ট অফিসের নিরাপত্তা কর্মী। মেয়েকে বিয়ের শর্তে জামাইয়ের হাতে প্রশ্নপত্র তুলে দেন শ্বশুর। 15তম বিসিএস নিয়ে চাঞ্চল্যকর তথ্য। সমকাল। 100 টাকা ছাড়ালো বেগুন, বরবটি, গাজর, টমেটো। ঢাকার 2 সিটি মেয়রের ওয়াদার ভরাডুবি। এক বিসিএসে 25 জেলার কেউ নেই। আছে বাংলাদেশ প্রতিদিন। কোটা নিয়ে হার্ডলাইন, আন্দোলনকারীদের আলটিমেটাম। অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাবে দেশ, প্রধানমন্ত্রী। শিক্ষকরা আজও পালন করবেন কর্মবিরতি। যুগান্তর। কোটা আন্দোলনে নতুন বাঁক, অবরোধ নয়, আজ পদযাত্রা ও রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি। শোক, শ্রদ্ধা, ভালোবাসায় স্বপ্নদ্রষ্টাকে স্মরণ। যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামের 4র্থ মৃত্যুবার্ষিকী পালিত। প্রশ্ন ফাঁস, 46তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রার্থীপতি সর্বোচ্চ 2 লাখ টাকা। The Daily Star. Govt may go for quota reforms, but won't act before disposal of the issue at the apex court. University teachers to carry on strike today. Israeli strike on safe zone kills 90 Palestinians. South Gaza. এই ছিল আজকের প্রধান শিরোনামগুলো। তবে যে বিষয়টি সবথেকে বেশি আজকে হাইলাইট হয়েছে সেটি হচ্ছে কদিন ধরেই কোটা সংস্কার নিয়ে আন্দোলন চলছে। আজ তারা রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেবেন, এই বিষয়টি কিভাবে দেখছেন আপনি? আসলে কোটা সংস্কার বিরোধী যে আন্দোলন, আমি বলবো যে বৈষম্য বিরোধী যে আন্দোলনটি চলছে, সেই আন্দোলনটি অত্যন্ত যৌক্তিক। কারণ
আসলে কিছু কিছু সেক্টর আছে যেখানে আসলে মেধাবীদের প্রায়োরিটি দেওয়া অবশ্যই উচিত। তো কদিন ধরেই কিন্তু তারা কোঠা সংস্কারের দাবিতে আন্দোলন করছে, রাস্তা সড়ক অবরোধ করে, এবং সড়ক অবরোধ করার কারণে দেখেছি যে প্রচণ্ড মানে ভোগান্তির সৃষ্টি হয়েছে। বিশেষ করে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা অফিসগামী যারা মানুষ আছেন, যারা স্কুল কলেজের শিক্ষার্থী আছেন, তাদের সবারই কিন্তু একটা ভোগান্তির শিকার হতে হয়েছে। তবে আজকে তারা, যদি এটা নিয়ে আদালত একটি রায় রয়েছে, আদালত একটি আদেশ দিয়েছে, তবে আজকে তারা অবরোধ না করে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিবে, এটি ইতিবাচক। আমার মনে হয় এই প্রক্রিয়াগুলো এইভাবেই আগানো উচিত। আরেকটি বিষয়, সেটি হচ্ছে সম্প্রতি প্রধানমন্ত্রী চীন সফর করেছেন, সেখানে বাংলাদেশ কি পেল আর কি পেল না, চীন সফর নিয়ে আজ সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী। হ্যাঁ, চীন সফর নিয়ে কিন্তু আমাদের প্রত্যাশা অনেক ছিল। বিশেষ করে তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়নে আমরা একটা সুখবর শুনতে চেয়েছিলাম, কারণ এটি নিয়ে কিন্তু ভারতের সাথে এক প্রকার চীনের রেশারেশি চলছে। যদিও বিশেষজ্ঞরা এটিকে রেশারেশি বলতে নারাজ, এটিকে প্রতিযোগিতা হিসেবে দেখছেন। তবে তিস্তা নিয়ে কোনো সুনির্দিষ্ট আলোচনা হয়নি। আরেকটি ব্যাপার, যে এই সফরের মূল টার্গেট ছিল আমাদের দেশের রিজার্ভ কিন্তু ক্রমেই কমছে। বিশেষ করে গত এক বছরের যদি আমরা চিত্র দেখতে পাই, সেখানে কিন্তু 10 বিলিয়ন রিজার্ভ আমাদের কমেছে ডলার। তো সেক্ষেত্রে একটা টার্গেট ছিল যে চীনের কাছ থেকে কোনো আর্থিক সহায়তা পাওয়া যায় কিনা, সেক্ষেত্রে 5 বিলিয়ন ডলারের সমপরিমাণ চীনের যে মুদ্রা ইউয়ান, সেটির সহায়তা পাওয়া যাবে কিনা, সেটি নিয়ে কিন্তু একটা প্রত্যাশা ছিল, কিন্তু সেটিও হচ্ছে না। তার মানে আমরা কিন্তু রিজার্ভ, যেমন রিজার্ভের আমার মূল উৎস রেমিটেন্স এবং গার্মেন্টস পণ্য, তো সেখানেও কিন্তু যে গ্যাস সংকটের কারণে গার্মেন্টসের উৎপাদন কমে গেছে। তারপরে আমদানিতে কিছুটা সাধন করা হচ্ছে, কিন্তু তারপরও রিজার্ভটা আসলে কিছুতেই বৃদ্ধি করা যাচ্ছে না। তো যার কারণে এই যে ডলারের উপর যাতে প্রেশার কম পড়ে, সেজন্য চীনের সাথে কিন্তু আমাদের অনেক মানে ব্যবসায়িক অনেক যোগাযোগ রয়েছে, তাদের কাছ থেকে আমরা কিন্তু অনেক পণ্য আমদানি করি। সেক্ষেত্রে চীনা মুদ্রায় যদি আনতে পারতো তাহলে কিন্তু ডলারের উপর চাপ কমতো, কিন্তু এটিও আসলে এটি নিয়ে কোনো আলোচনা হয়নি। আজকে প্রধানমন্ত্রী চীন সফরের আদ্যপ্রান্ত নিয়ে কি পেল না এটি নিয়ে সংবাদ সম্মেলন করবে। আশা করি তিনি জাতির সামনে তুলে ধরবেন আসলে তার অর্জনটা কতখানি। তো এই পরিস্থিতি আসলে চলছে। আরেকটি বিষয়, দৈনিক ইত্তেফাক একটি প্রতিবেদন প্রকাশ করেছে, সেটি হচ্ছে জামাইকে বিসিএস এর প্রশ্ন দেওয়া সাপেক্ষে মেয়েকে তুলে দেন শ্বশুর। বিষয়টি হাস্যকর হলেও এটা কিন্তু সত্যি। আসলে এক সময় কিন্তু যৌতুকের প্রচলন ছিল, তো চাকরি দিয়ে মেয়েকে জামাই হাতে তুলে দেওয়ার রেওয়াজটা কিন্তু আমাদের সেই পুরনো প্রথা। কিন্তু খুবই দুঃখজনক যে এতদিন পিএসসির অধীনে যেই পরীক্ষাগুলো হতো বিসিএস সহ, তো পিএসসিটাকে আমরা খুব নির্ভরযোগ্য এবং ট্রাস্ট মনে করতাম, কিন্তু যেই আবেদ কাণ্ড এবং পিএসসি যেই কর্মকর্তারা যারা বিসিএস এর প্রশ্ন পর্যন্ত ফাঁস করছেন, তো এটি আসলে মানে খুবই দুঃখজনক, কারণ এটা মেধাবীদের সাথে আসলে প্রহসন ছাড়া কিছু নাই। তো একজন শ্বশুর তার মেয়েকে তার জামাইয়ের হাতে বিসিএস এর প্রশ্ন দিয়ে মেয়েকে তুলে দিয়েছেন, তো এটিও সেই অপভ্রংশেরই অংশ। মনির, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। সময় স্বল্পতার কারণে আমাকে আজকে এখানে শেষ করতে হচ্ছে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। চীন সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বিকেলে, জানাবেন প্রাপ্তি অপ্রাপ্তির বিস্তারিত। কোটা সংস্কার দাবিতে আজ গণপদযাত্রা করবে শিক্ষার্থীরা। দেশ অশান্ত করার চেষ্টা করলে পরিণতি খারাপ হবে, হুঁশিয়ারি ছাত্রলীগের। খাদ্য, বাসস্থান, পানির সংকটে বানভাসী মানুষের দুর্ভোগ, বাড়ছে চর্মসহ নানা রোগবালাই, বিভিন্ন স্থানে নদী ভাঙন। এবং তিস্তার পানি নিয়ে অনিশ্চয়তার দোলাচলে নদীকেন্দ্রিক লাখো মানুষ, ভবিষ্যৎ বিবেচনায় দ্রুত মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন
www.mona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।